Welcome to SRM Education Channel. SRM Education চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থীবৃন্দকে স্বাগত। আজকের আমাদের আলোচনার টপিক হলো সনেট নাম্বার 18 রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। সনেট নাম্বার 18 এর টাইটেলটা হলো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামারস ডে। William Shakespeare 1564 to 1616 was a famous English poet and dramatist the 16th century. He wrote sonnets, tragedies, comedies and historical plays. Some of his noted works are Macbeth, Midnight, Midsummer's Night's Dream, Venus and Adonis. William Shakespeare কে বলা হয় ইংরাজি সাহিত্যের মাইলস্টোন। তিনি 1564 সালে 26শে এপ্রিল জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান হল ওয়ারউইকশায়ার জেলার স্ট্র্যাটফোর্ড অন অ্যাভেনে এবং তার মৃত্যু হয় 1616 সালের 23শে এপ্রিল এবং তাকে গির্জার মধ্যেই সমাহিত করা হয়। তিনি একজন বিখ্যাত ইংরেজি কবি, নাট্যকার। তিনি সনেট লিখেছেন, ট্র্যাজেডিজ লিখেছেন, কমেডিজ লিখেছেন এবং হিস্ট্রিক্যাল প্লেজও লিখেছেন এবং এই জন্য তাকে ভার্সাটাইল জিনিয়াস বলা হয়। তার উল্লেখযোগ্য কতকগুলো লেখা সেগুলো হচ্ছে ম্যাকবেথ, মিডসামার্স নাইটস ড্রিম, ভেনাস এবং অ্যাডোনিস। আমি একটু বলে নিই এর লেখার সম্বন্ধে। শেক্সপিয়ার 37টি নাটক লিখেছেন। তিনি 2টি দীর্ঘ কবিতাও লিখেছেন। এই যে ভেনাস এবং অ্যাডোনিস, এটা একটি কবিতা। আর একটি কবিতা দ্য রেফ অফ লিক্রেসি, এবং তিনি 154টি সনেট লিখেছেন। আর তার উল্লেখযোগ্য নাটকগুলি হল হ্যামলেট, কিং লিয়ার, ওথেলো, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, আর এখানে তোমাদের দেওয়া আছে দেখো এ মিডসামার নাইটস ড্রিম। তাছাড়াও রয়েছে 12 নাইট, দ্য টেম্পেস্ট। শেক্সপিয়ার wrote 154 sonnets. শেক্সপিয়ার লিখেছেন 154টি সনেট। Shakespearean sonnet has 14 lines ending in a rhymed couplet. শেক্সপিয়ারের সনেটে 14টা লাইন, প্রত্যেকটা সনেটেরই 14টা লাইন থাকে। এখানে শেক্সপিয়ার সনেটেও 14টাই লাইন এবং এর শেষে 2টো কাপলেট থাকবে, 2টো লাইনের একটা স্টাঞ্জা থাকবে। ইনার 3 কোয়ার্টেন 1 কাপলেট, 3 কোয়ার্টেন 1 কাপলেট, এটা হচ্ছে এনার কবিতার বৈশিষ্ট্য। 3টে স্টাঞ্জা থাকবে, 4 লাইন করে, আর শেষে 2টো লাইনের একটা স্টাঞ্জা। তাহলে 3 কোয়ার্টেন আর 1 কাপলেট, কাপল মানে 2। In this poem, Shakespeare inquiries into the theme of the distractions brought by time and eternal qualities of art which transcends the ravages of time. এই কবিতায় প্রত্যেকটা জিনিস সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়, কিন্তু এই কবিতায় কবির যে বৈশিষ্ট্য, যা শিল্প, সেটা কি করেছে, সময়ের সঙ্গে ধ্বংস হওয়াটাকে অতিক্রম করে গেছে, অর্থাৎ জয় করে গেছে। সেটাই এই কবিতার বা এই সনেটের থিম। এখানে দেখো 154টি সনেট তিনি লিখেছেন। 154টি সনেটের এর ভাগগুলো আমি একটু বলে দিই। 154টি সনেট, 154টি সনেটের ডিভিশনগুলো আমি বলে দিচ্ছি। দেখো 154টি সনেটের
সনেটটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটি উৎসর্গ করা হয়েছে মিস্টার ডব্লিউ.এইচকে, তাতে রয়েছে 1 থেকে 126 নম্বর সনেট। দ্বিতীয় ভাগে রয়েছে 127 থেকে 152 নম্বর সনেটগুলো, যেগুলো ডার্ক লেডিকে উদ্দেশ্য করে লেখা, কোন একটা কালো মহিলা বা কৃষ্ণাঙ্গ নারীকে উদ্দেশ্য করে লেখা। আর সনেট নম্বর 153 এবং 54 রোমান প্রেমের দেবতা কিউপিডকে উদ্দেশ্য করে লেখা। শেক্সপিয়ার 1 থেকে 17 নম্বর সনেটগুলিতে তার বন্ধুকে বিয়ে করার জন্য অনুরোধ করেছেন, যাতে তিনি তার সন্তানদের মধ্যে বেঁচে থাকেন। কিন্তু 18 নম্বর সনেটে শেক্সপিয়ার নিজের কবিতার মধ্যে দিয়ে তার বন্ধুকে অমর করতে চেয়েছেন। এই কবিতাটা তিনি ব্রেকডাউন করেছেন তার চিন্তাভাবনার। এখানে তিনি কি চেয়েছেন কবিতার মধ্যে? তার বন্ধুর যে সৌন্দর্য, সেটা তিনি তার কবিতার মধ্যে অমরত্ব দিতে চেয়েছেন, ইটারনাল করতে চেয়েছেন। এটাই হচ্ছে এর থিম। এই সনেটের মধ্যে আমরা বেশ কিছু ফিগার অফ স্পিচ পাব। অ্যালিটারেশন রয়েছে, পার্সনিফিকেশন রয়েছে এবং মেটাফোরও রয়েছে। আর এই কবিতাটি স্টার্ট হচ্ছে একটি রেটোরিক্যাল কোশ্চেন দিয়ে। আমরা আর বেশি না বাড়িয়ে, বলতে গেলে অনেক কথা চলে আসে, সরাসরি কবিতায় চলে আসি। আমি প্রথমে একবার রিসাইট করে নিই, তারপরে আমি টোটাল মানেটা বলে আমি সমস্ত এক্সপ্লানেশনগুলো করতে থাকব। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a date. Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines, by chance or nature's changing course untramed. But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou wast, nor shall death frag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. So long as man can breathe or eye can see, so long lives thee, and this gives life to thee. এটা হচ্ছে সনেটটা। সনেটের যে সেন্ট্রাল আইডিয়া, সেটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের মূল লক্ষ্যই হলো নিজের কবিতার মধ্যে দিয়ে বন্ধুর সৌন্দর্যকে অমর করে তোলা। কবি মনে করেন যে গ্রীষ্ম ঋতুর চেয়েও তার বন্ধু বেশি উষ্ণ ও সুন্দর। গ্রীষ্ম দিনের সৌন্দর্য ঝড়ো বাতাস দ্বারা বিনষ্ট হয়, কারণ তা নষ্ট করে ফুলের কুঁড়িগুলোকে। তেমনি সূর্য একই রকম নয়, কখনো সূর্য অতিরিক্ত উত্তাপ দেয়, আবার কখনো বা সূর্যলোকের অনুপস্থিতিতে আবহাওয়া ঈষৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এটি অবশ্য খুবই স্বাভাবিক, কারণ সব পার্থিব বস্তুই পরিবর্তন ও ক্ষয় হয়। কিন্তু কবি তার বন্ধু সৌন্দর্যকে এই পরিবর্তনের হাত থেকে
রক্ষা করার ইচ্ছা প্রকাশ করেছেন। সময় যদিও সর্বগ্রাসী, তবুও তা কখনো তার বন্ধুর সৌন্দর্যকে ধ্বংস করতে পারে না। সময়ের এই সর্বশক্তিমত্তাকে যথাযথভাবে চ্যালেঞ্জ জানাবে কবির শাশ্বত কবিতা। কবি জোর দিয়ে বলেছেন যে যতক্ষণ মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ বর্জন করবে এবং চোখে দেখতে পাবে, ততক্ষণ তার কবিতা পড়া এবং এই শাশ্বত পংক্তিগুলি তার বন্ধুর সৌন্দর্য ও গুণাবলীকে অমর করবে। এটাই হচ্ছে কবিতাটার সেন্ট্রাল আইডিয়া। এবার আমরা লাইন বাই লাইনে চলে যাব। ফার্স্ট লাইন দেখো। ফার্স্ট লাইনে কি রয়েছে? Shall I compare thee to a summer's day? আমি কি তোমায় গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি বা তুলনা করব? Shall I compare thee? এখানে যে দি শব্দটা, দি মানে হচ্ছে ইউ, দি মানে ইউ, তুমি। দি মানে হচ্ছে, দেখে নাও, ইউ। নেক্সট লাইন দেখো। Thou art more lovely and more temperate. Thou art more lovely and more temperate. তুমি খুব সুন্দর এবং আরো মনোরম। Thou art, thou মানে তুমি, thou art মানে তুমি হও। এখানে তুমি বলতে কার কথা বলা হচ্ছে? দাও বলতে কে? এখানে দাও বলতে উইলিয়াম শেক্সপিয়ারের বন্ধুর কথা বলা হচ্ছে। দাও আর্ট, তুমি, মোর লাভলি আরো সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, টেম্পারেট মানে খুব সুন্দর এবং নম্র। While comparing his friend to a summer's day, the poet finds that his friend is more beautiful and more gentle. গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করার সময় কবি দেখেছেন যে তার বন্ধু আরও সুন্দর এবং নম্র। গ্রীষ্মের দিনের সঙ্গে যখন তুলনা করা হচ্ছে, তখন তিনি দেখতে পেলেন যে তার বন্ধু গ্রীষ্মের দিনের থেকেও সুন্দর এবং নম্র। তারপরে দেখো কি বলছে, রাপ উইন্ড ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাপ উইন্ড, রাপ উইন্ড মানে ঝড়ো বাতাস বা খড়ো বাতাস, যে বাতাসটা এলোমেলো বাতাস কি করে? ডু শেক নাড়িয়ে দেয় বা ঝরিয়ে দেয় দ্য ডার্লিং বার্ডস অফ মে। ডার্লিং বার্ডস অফ মে মানে হচ্ছে গ্রীষ্মের সুন্দর ফুলগুলিকে বা মে মাসের কুড়িগুলোকে বলা হয়েছে। রাপ উইন্ড খড় বায়ু, যে হাওয়া এলোমেলো এবং প্রবল বেগে প্রবাহিত হয়। তাহলে কি বলছে? যে গ্রীষ্মকালে খড় বাতাস সুন্দর কুড়িগুলোকে ঝেড়ে ফেলে বা ফেলে দেয়, নড়িয়ে দেয়, ফলে প্রকৃতির সৌন্দর্য ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে গ্রীষ্মের সৌন্দর্য কি? মে মাসের সৌন্দর্য সেটা হচ্ছে যে সুন্দর সুন্দর কুড়ি, বার্ডস মানে হচ্ছে কুড়ি, সুন্দর কুড়ি, এটা হচ্ছে গ্রীষ্মের সৌন্দর্য। কিন্তু এলোমেলো বাতাস এসে মে মাসের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। নেক্সট লাইন দেখো, অ্যান্ড সামার লিজ হ্যাথ অল টু শর্টেজ। সামার, লিজ মানে কি? চুক্তি করা। সামার গ্রীষ্ম,
কি করেছে? চুক্তি করেছে। কার সঙ্গে চুক্তি করেছে? যে গ্রীষ্ম এখানে চুক্তি করেছে। কি চুক্তিটা ছিল? চুক্তিটা খুবই অল্প সময়ের জন্য। টু শর্ট এ ডেট, খুব অল্প সময়ের জন্য চুক্তিটা ছিল। চুক্তিটা ছিল অল্প সময়ের জন্য। তাহলে গ্রীষ্ম এর দ্বারা বলে দিল যে গ্রীষ্মের একটা চুক্তি হয়েছে, সেই চুক্তিটা কি? খুব ক্ষণস্থায়ী। গ্রীষ্মের চুক্তিটা খুবই ক্ষণস্থায়ী। কবির মতে বা শেক্সপিয়ারের মতে গ্রীষ্মকালের সঙ্গে খুব অল্প সময়ের জন্য চুক্তি হয়েছে। আসলে সমস্ত প্রাকৃতিক উপাদানই ক্ষণস্থায়ী। গ্রীষ্মের পর কি আসে? বর্ষা আসে। ঠিক সেরকমই কোনো ঋতু স্থায়িত্ব নেই, সেগুলো খুবই ক্ষণস্থায়ী। তাহলে এখানে দেখো ফার্স্ট স্ট্যাঞ্জাটায় কবি কি বললেন? যে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি বা করব? তারপরেই বলছে যে না, গ্রীষ্মের থেকে তুমি বেশি সুন্দর এবং বিনয়ী নম্র। গ্রীষ্মের থেকেও তুমি বেশি সুন্দর, বিনয়ী, নম্র। তারপরে দেখো গ্রীষ্মকালের বৈশিষ্ট্য দিয়ে দিল যে গ্রীষ্মকালের সৌন্দর্য, যে ফুলগুলো সে বা কুড়িগুলোকে এলোমেলো বাতাসে সে ঝরিয়ে দেয়। আর গ্রীষ্ম তো ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য এসছে। ওর যে লিজ, যে চুক্তি, সেই চুক্তিটা তো অল্প সময়ের জন্য। গ্রীষ্ম তো চলে যাবে কিছুদিন পরেই, কিন্তু তোমার সৌন্দর্যটা চলে যাবে না, তোমার সৌন্দর্যটা দীর্ঘস্থায়ী। নেক্সট স্ট্যাঞ্জায় চলে এসো। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন। এখানে আই অফ হেভেন মানে হচ্ছে সান। আই অফ হেভেনকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। আই অফ হেভেন অর্থাৎ দ্য সান, সূর্য। সামটাইমস, কিছু সময়, টু হট দ্য আই অফ হেভেন সাইন, কিছু সময় বা কখনো সূর্য অত্যন্ত উজ্জ্বল হয়ে ওঠে, ফলে আবহাওয়া খুব সুন্দর হয়। বা কিছু কিছু সময় সূর্যের প্রখর উত্তাপ দেয় এবং চারিদিকের আবহাওয়া একদম ঝলমলে চকচক হয়ে থাকে। অ্যান্ড অফেন, এবং কখনো কখনো প্রায়ই হিজ গোল্ড কমপ্লেক্স সেন্টিমড, এবং কখনো কখনো এর কি হয়? সূর্যের উজ্জ্বলতা বা সূর্যের আলোটা কি হয়? নিষ্প্রভ হয়ে যায়, কমে আসে। কখন কমে আসে? যখন মেঘে ঢাকা দিয়ে দেয়। এখানে গোল্ড কমপ্লেক্সেন মানে সানস রে এর কথা বলা হচ্ছে। ডিম মানে তো জানো, ডিমড মানে হচ্ছে ঔজ্জ্বল্য হারিয়ে ফেলা। মেঘে ঢাকা পড়ে সূর্য তার ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। দ্য সান লসেস ব্রাইটনেস অ্যাজ ইট ইজ কাভার্ড বাই ক্লাউডস। এখানে গ্রীষ্মের বর্ণনা হচ্ছে যে হ্যাঁ, সূর্য কখনো কখনো খুব সুন্দরভাবে কিরণ দেয়, চারিদিক চকচক ঝকঝক করে, আবার কখনো কখনো সেই সূর্যের আলোটা একবারে কমে আসে, নিভে যায়, অন্ধকার হয়ে যায়। কিসের জন্য? যখনই সূর্যটাকে মেঘে ঢাকা দিয়ে দেয়। বোঝা গেল? তাহলে সূর্যের আলোটা বা সূর্য রশ্মি, সূর্য কিরণটাও কি দীর্ঘস্থায়ী নয়, এটাও ক্ষণস্থায়ী। কখনো আলো, কখনো কমে আসা, এটা বোঝাতে চাচ্ছে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রেমড। নেক্সট লাইন দেখো, খুব সুন্দর লাইন। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এখানে দেখো এভরি ফেয়ার ফ্রম ফেয়ার মানে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই সৌন্দর্য হারায়। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই সৌন্দর্য হারায়। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, কিছু সময় সেটা হারিয়ে যায়। ডিক্লাইন্স মানে এটা হারিয়ে যাওয়া বা ক্ষয়প্রাপ্ত হওয়া, ক্রমশ ক্ষয়ে যাওয়া। তাহলে এখানে ফেয়ার ফ্রম ফেয়ার, দেখো প্রথম ফেয়ার শব্দটির মধ্যে দিয়ে যা কিছু সুন্দর তাকে বোঝানো হয়েছে, আর দ্বিতীয়টির অর্থ সামগ্রিক সৌন্দর্যকে। প্রথমটা যা কিছু সৌন্দর্য, ছোট ছোট সৌন্দর্য। ফেয়ার ফ্রম ফেয়ার কোন একটা ফুলটা সৌন্দর্য।
আর সমস্ত বাগানের সৌন্দর্য, এটা হচ্ছে এই দ্বিতীয় ফেয়ারটা। তাহলে প্রথম ফেয়ারটা হচ্ছে যে নির্দিষ্ট একটা দুটো ফুল বা যে কোনো নির্দিষ্ট সৌন্দর্যকে বোঝাচ্ছে, আর দ্বিতীয় ফেয়ারটা দিয়ে বোঝাচ্ছে সামগ্রিকভাবে। তাহলে সব কিছুই কি হয়, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো নষ্ট হয়ে যায় বা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়। সেটা কিভাবে ক্ষয়প্রাপ্ত হয়? বাই চান্স মানে এখানে মিসফরচুন বা ইল লাক অর অ্যাক্সিডেন্ট তুমি বলতে পারতো, চান্স, হঠাৎ করে একটা হয়তো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল হঠাৎ করে, বাস গাছের সমস্ত ফুলগুলোকে ঝরিয়ে দিল। খুব সুন্দর একটা বিল্ডিং, সেই বিল্ডিংটাকে ভূমিকম্প এসে বিল্ডিংটাকে নষ্ট করে দিল। কোনো একটা স্মৃতিসৌধ সেটাকেও নষ্ট করে দিল। এটা হচ্ছে বাই চান্স, হঠাৎ করে। আর কি হয়, অথবা নেচারস চেঞ্জিং কোর্স মানে হচ্ছে প্রকৃতির নিয়মে যেভাবে বা প্রকৃতিক নিয়মে যে স্বাভাবিক হয়, প্রকৃতির নিয়মে দীর্ঘদিন পর একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, মানে সময়ের সঙ্গে সঙ্গে যে ধ্বংস হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা ক্ষয়প্রাপ্ত হওয়া, এটাকে বলা হচ্ছে নেচারস চেঞ্জিং কোর্স। বোঝা গেল নেচারস চেঞ্জিং কোর্স মানে? আর একটা শব্দ হচ্ছে আনট্রিমড। এখানে ট্রিমড শব্দর কথা হলো যে খুব সুন্দর সুসজ্জিত বা সুশোভিত করা। আর এখানে আনট্রিমড অর্থ হলো অপরিবর্তিত বা অনলঙ্কৃত করা, অপরিবর্তিত, আনট্রিমড। তাহলে এখানে কি আমরা এই লাইনের মানেটা কি পেলাম? যে সুন্দর থেকে সুন্দর জিনিসগুলো কি হয়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেটা বাই চান্স, কোনো ন্যাচারাল ক্যালামিটিস দ্বারা, অথবা নেচার চেঞ্জিং কোর্স, সময়ের সঙ্গে সঙ্গে। প্রত্যেক বস্তু বা ব্যক্তির সৌন্দর্য সময়ের নিয়মেই ক্ষয়প্রাপ্ত হয়। একটা মানুষ শৈশব থেকে যৌবন বা যুবক হয়, তারপর কি হয়, আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছে যায়। অর্থাৎ তার যে যৌবনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা ধ্বংস হয়ে সে আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছে যায়, তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বোঝা গেল এই স্ট্যাঞ্জাটা? নেক্সট স্ট্যাঞ্জায় চলে এসো। বাট, কিন্তু, thy eternal summer shall not fade. কিন্তু তোমার, thy মানে হচ্ছে ইউ, কিন্তু তোমার ইটারনাল সামার নট ফেড। কবি নিশ্চিত করে বলছেন যে তোমার সৌন্দর্য কখনোই ক্ষয় পাবে না। ইটারনাল সামার মানে হচ্ছে কবিতার বন্ধু সৌন্দর্যকে ইটারনাল করে রেখেছেন, মানে চিরন্তন সৌন্দর্য, যে সৌন্দর্যটা কখনো নষ্ট হবে না। ফেড মানে বিপন্ন। কিন্তু তোমার যে ইটারনাল সামার, যে চিরন্তন গ্রীষ্ম, এখানে সামার বলতে গ্রীষ্মের সৌন্দর্যের প্রতীককে বলা হয়েছে। তাহলে এখানে যেহেতু সৌন্দর্যের প্রতীক হচ্ছে সামার, সেই জন্য বলছে যে তোমার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কখনো ফেড হবে না। নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট। এবং তার সৌন্দর্য হারাবে না। যে কবি বলতে চাইছেন যে তার বন্ধুর যে সৌন্দর্য বা যৌবনের অধিকারী, যে সেটা অধিকারী হয়েছে, তা কখনো হারাবে না। ওয়েস্ট, দ্য ওয়েস্ট মানে তুমি যেটা অর্জন করেছো বা তোমার যে সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্যটা কখনো হারাবে না। পজেশন এই শব্দটার মানে দেখো, পজেশন মানে যে জিনিসটা তুমি অর্জন করেছো, যে জিনিসটা তুমি পজেস করেছো, অর্জন করেছো, সেটা কি হবে না, লস হবে না। বোঝা গেল দুটো লাইনে মানে? তোমার সৌন্দর্য কখনো বিপন্ন হবে না, বা তোমার সৌন্দর্য কখনো,
বা তোমার যে গ্রীষ্ম, চিরগ্রীষ্ম কখনো ক্ষয় পাবে না, তোমার যা সৌন্দর্য আছে হারাবে না তার অধিকার, অর্থাৎ তোমার সৌন্দর্যটা কখনোই নষ্ট হবে না। Nor shall death brag thou wanderest in his said, when in eternal lines to time thou growest. Nor shall death brag. ব্র্যাগ মানে গর্ব করা, ডেথ মানে যেন মৃত্যু, জীবনের সমাপ্তি। এখানে কবি বলতে যাচ্ছেন যে মৃত্যু বা মৃত্যুর যে ছায়া বা মৃত্যুর যে করাল যে ছায়া, সেই ছায়াটা তোমাকে কখনো গ্রাস করতে পারবে না। এখানে ছায়া বলতে, সেট বলতে হচ্ছে ডার্ক, অন্ধকারটাকে বোঝাচ্ছে। ডার্ক কিসের প্রতীক? মৃত্যুর প্রতীক, অবিনাশের প্রতীক। এই জন্য ব্র্যাগ মানে কি বললাম? গর্ব করা। সমস্ত জিনিসের অন্তিম কোন জায়গায়? মৃত্যুর সঙ্গে সঙ্গে সমস্ত কিছু নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। তাহলে মৃত্যু হচ্ছে আলটিমেট ডেস্টিনি। কবি এই জন্য বলছেন যে মৃত্যু সে কি করতে পারবে না, সে তার সেই ছায়া দিয়ে, বা এমনকি মৃত্যু গর্ব করে বলতে পারবে না যে সে কবির বন্ধুকে গ্রাস করবে, বলার ক্ষমতা নেই। কবির বন্ধু কখনোই মৃত্যু উপত্যকায় পদচারণা করবে না। মৃত্যুর ছায়া অন্ধকারাচ্ছন্ন ও ভয়াবহ। মৃত্যুর ছায়া অন্ধকারাচ্ছন্ন ও ভয়াবহ। তবুও কবি কি বলছেন যে তোমার when in eternal lines to time thou growest, যখন এই অমরণ কবিতা, ইটার্নাল লাইন্স, ইমর্টাল ভার্স, ইটার্নাল লাইন্স মানে হচ্ছে ইমর্টাল ভার্স, ইটার্নাল লাইন্স মানে কি বললাম? ইমর্টাল ভার্স। কবির বন্ধু সময়ের বিস্তারের সঙ্গে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার মূল্য সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে, কারণ কবি তার কাব্যে নিজের বন্ধুর সৌন্দর্যকে অমর করেছেন। মানে টাইম দ্য গ্রোয়েস্ট, সময়ের সঙ্গে সঙ্গে সেটা বৃদ্ধি পাবে সৌন্দর্যটা। অর্থাৎ কবিতার লাইনগুলো যতদিন থাকবে, মানুষ যতদিন পড়াশোনা করবে কবিতাটাকে নিয়ে, কবিতা নিয়ে যত আলোচনা হবে, তার বন্ধুর সৌন্দর্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। বুঝতে পারলে? তাহলে কবির বন্ধু হয়তো মারা যাবে, কিন্তু মরে গেলেও তার বন্ধুর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কবি কি করেছেন? তিনি তার ইটার্নাল লাইন্সে বা ইটার্নাল ভার্সে তিনি তুলে ধরেছেন। অর্থাৎ এই ভার্স যতদিন থাকবে, সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুর সৌন্দর্য বৃদ্ধি পাবে। নেক্সট লাইনে চলে এসো। এই জায়গায় দেখো, so long as man can breathe or eyes can see. so long, 12 লাইন হয়ে গেল, শেষে দুটো লাইন। এখানে কবিতা বলতে যাচ্ছেন যে so long, যতদিন ধরে man can breathe or eye can see, মানুষ যতদিন ধরে শ্বাস প্রশ্বাস নেবে এবং চোখ দেখতে পাবে, মানুষ যতদিন শ্বাস প্রশ্বাস নেবে অর্থাৎ শ্বাস ফেলবে আর চোখের দেখার ক্ষমতা থাকবে, so long lives this, ততদিন ধরে এটা কি থাকবে? বেঁচে থাকবে। লিভ দিস, দিস বলতে কখন বলা হয়েছে? দ্য সনেট অফ শেক্সপিয়ার,
দিস বলতে কোনটা বলা হচ্ছে, দ্য সনেট অফ শেক্সপিয়ার, অর্থাৎ এই সনেট নাম্বার 18টা, দিস বা এই লাইনটার কথা বলা হচ্ছে, সনেট নাম্বার 18 বা এই লাইনের কথা যেটা বলা হচ্ছে, যে যতদিন এটা কি থাকবে ততদিন ধরে কি হবে, অ্যান্ড দিস গিভ লাইফ টু দি, দিস গিভ লাইফ টু দি, এটা মানে হচ্ছে যে কবিতাটি আত্মবিশ্বাসী ঘোষণার মাধ্যমে শেষ করা হচ্ছে, যে কবিতাটি শেষ হয়েছে তার বন্ধুর সৌন্দর্য ও গুণাবলীর মহিমায় মধ্য দিয়ে, অর্থাৎ যতদিন মানুষ শ্বাস ফেলবে অথবা চোখ দেখতে পাবে, আর ততদিন তার জীবন দেবে তোমায়, ততদিন তোমায় কি দেবে, গিভস লাইফ দি, তোমাকে জীবন দেবে। কোন জীবন কে দেবে, দিস অর্থাৎ কবিতাটা। অর্থাৎ মানুষ যতদিন ধরে দেখবে, শ্বাস প্রশ্বাস নেবে, ততদিন ধরে এইটা অর্থাৎ এই কবিতাটা কি করবে, তোমাকে জীবন দেবে। অর্থাৎ মানুষ যতদিন ফেলবে শ্বাস অথবা দেখবে চোখের তারায়, বাঁচবে আমার সৃষ্টি, আর ততদিন তার জীবন দেবে তোমায়। মানুষ যতদিন ধরে বাঁচবে, যতদিন ধরে দেখতে পাবে, ততদিন মানুষ পড়াশোনা করবে, কবিতা নিয়ে আলোচনা করবে, অর্থাৎ তুমি মানুষের মাধ্যমে, মানুষের আলোচনার মাধ্যমে, মানুষের পড়াশোনার মাধ্যমে তুমি বেঁচে থাকবে, তোমার সৌন্দর্যটা একদম আমরণ হয়ে থাকবে। এটাই হচ্ছে সনেট নাম্বার 18। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। কবিতাটা একটু বেশি আলোচনা করতে গিয়ে একটু লেন্দি হয়ে গেছে, আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি এটা উপকারে আসে বা এতটুকু বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।